আপনারা দেখছেন স্ট্রং বাংলা নিউজ। সাল 1940। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, যেমন মুসলিম লীগ, কংগ্রেস, কিছু হিন্দুত্ববাদী রাজনৈতিক দল, সেখানে আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো হিন্দুত্ববাদী দলের নেতারা, এরা সবাই বুঝতে পারলেন স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হবে। ঠিক সেই মুহূর্তে ভারতীয় রাজনৈতিক দলগুলির, তৎকালীন পরাধীন ভারতের রাজনৈতিক দলগুলির ভিতরে দেখা দিল স্বাধীনতা পরবর্তী ক্ষমতা ভোগ করার লোভ। অখণ্ড ভারতবর্ষে এই লোভ থেকেই তৈরি হলো বিভাজনের রাজনীতি। 1940 সালে প্রথম লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ পাকিস্তানের দাবি তোলে। এই প্রস্তাব কংগ্রেস সরাসরি প্রত্যাখ্যান করে, কারণ কংগ্রেস চেয়েছিল একটি অখণ্ড ভারত। কারণ তখনকার টোটাল ভারতবর্ষে মুসলিম লীগের চাইতে কংগ্রেসের প্রভাব বহু গুণ বেশি ছিল। অখণ্ড ভারত হলে মুসলিম লীগের নেতাদের, মোহাম্মদ আলী জিন্নাহ সহ আরও যেসব মুসলিম লীগের নেতা ছিল, তারা বুঝতে পারলেন অখণ্ড ভারতে কংগ্রেসের প্রভাবে মুসলিম লীগের স্বার্থ বিঘ্নিত হবে। শ্যামাপ্রসাদ মুখার্জিরা কিংবা এদের মতো নেতারা বুঝতে পারলেন অখণ্ড ভারত হলে, ধর্মনিরপেক্ষ অখণ্ড ভারত হলে রাজনীতিতে তাদের মতো নেতাদের কর্তৃত্ব থাকবে না। সরাসরি লাহোর প্রস্তাবের মাধ্যমে যে পাকিস্তানের দাবি উঠল, সেখানে কংগ্রেসের বিরোধিতায় প্রস্তাব ভেস্তে গেল। ব্রিটিশরা সবসময় চাইতো ভারতবর্ষ একটি দুর্বল রাষ্ট্র হিসাবে, স্বাধীন হলেও দুর্বল রাষ্ট্র হিসাবে গঠিত হোক। আর সেই সূত্রেই তারা চেয়েছিল ভারতকে দুর্বল করার জন্য। স্বাধীনতা তো দেবে, ভারত ছাড়বে, কিন্তু ভারতকে দুর্বল করে দিয়ে যাবে। এবার যে দল এখন স্বাধীন ভারতের বর্তমান মেকি দেশপ্রেমের ধুয়ো তুলে রাজনীতি করছে, তখনকার তাদের যে নেতা, এখনকার ক্ষমতাসীন দলগুলির তখনকার সময়ের হিন্দুত্ববাদী যে নেতাগুলি ছিল, তারা লাহোর প্রস্তাবে মুসলিম লীগ পাকিস্তান দাবি করল, কংগ্রেস অন্তর্বর্তী সরকারে অংশ নিল না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি, লাহোর প্রস্তাব হলো 1940 সালে, শ্যামাপ্রসাদ মুখার্জি 1941 সালে মুসলিম লীগের সঙ্গে সরকারে অংশগ্রহণ করলো এবং মন্ত্রিত্ব লাভ করলো। এখন বুঝুন যে দেশভাগের যে চক্রান্ত, তার সঙ্গে কারা জড়িত ছিল। মুসলিম লীগ তো চাইতোই অখণ্ড ভারত হলে তাদের দবদবা থাকবে না, তাদের কর্তৃত্ব থাকবে না, ওই জন্য তারা পাকিস্তান দাবি করলো। তাহলে যে দল পাকিস্তান দাবি করছে, সেই দলের সঙ্গে কংগ্রেস সরকারে যাচ্ছে না, যাচ্ছে কে? 1941 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রী হচ্ছে। এবার আসি যে বিকৃত ইতিহাস নিয়ে ভুল তথ্য দিয়ে প্রকৃত ইতিহাস গোপন করে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে অশান্ত করে ক্ষমতায় আসার চক্রান্তের ফলস্বরূপ একটি সিনেমা তৈরি হয়েছে। সেই সিনেমার ট্রেলারে দেখা যাচ্ছে দ্য অ্যাকশন ডে, গ্রেট কলকাতা কিলিং, নোয়াখালী দাঙ্গা, এইসব নিয়ে একটা এক পেশে ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে বোঝানো হচ্ছে এতে নোয়াখালী দাঙ্গা, এতে শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে। এবার বলি প্রকৃত ইতিহাস। হিন্দু ইতিহাসবিদ, ঐতিহাসিকরা যে সমস্ত বই লিখে গেছে, তাতে প্রকৃত ইতিহাস কী আছে সেই তথ্যগুলি একে একে বইয়ের পৃষ্ঠা নাম্বার ধরে, এবং তৎকালীন দ্য অ্যাকশন ডের সূচনা কী হয়েছিল, কীভাবে হয়েছিল, গ্রেট কলকাতা কিলিং কীভাবে হয়েছিল, নোয়াখালী দাঙ্গা কীভাবে হয়েছিল, এবং আরও কী কী দাঙ্গা হয়েছিল ওই সময়ে, যেগুলি দ্য বেঙ্গল ফাইলসে দেখানো হয়নি, চেপে রাখা হয়েছে। এবং একটা মিথ্যা ইতিহাস, এক পেশে ইতিহাসকে কেন্দ্র করে সিনেমা তৈরি করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টায় একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার চক্রান্ত চলছে বিবেকহীন অগ্নিহোত্রী নামে এক সিনেমা পরিচালক। 1946 সালে ব্রিটিশ সরকার 3 জন মন্ত্রী পাঠায় ভারতে। সেটির নাম ছিল ক্যাবিনেট মিশন প্রস্তাব। এই প্রস্তাবে কি বলা হয়েছিল, যে ভারতে একটি ফেডারেল গভর্নমেন্ট তৈরি হবে, সরকার তৈরি হবে। সেই সরকারে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি এবং স্বরাষ্ট্রনীতি। আর ভারতকে 3টি প্রাদেশিক ভাগে ভাগ করা হবে, এ, বি, সি। সেখানে এ হিসাবে দেখানো হয়েছিল এ প্রদেশ, তৎকালীন সময়ের পাঞ্জাব, বালুচিস্তান, রাওয়ালপিন্ডি, বর্তমান পাকিস্তানের যে অংশগুলি,
সেই অংশগুলিকে দেখানো হয়েছিল এ প্রভিশন হিসাবে। দ্বিতীয় বি প্রভিশন হিসাবে দেখানো হয়েছিল, প্রস্তাবে বলা হয়েছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, মুম্বাই এই সব রাজ্য যেগুলিতে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল সেটি হবে প্রভিশন বি। এবং সিতে দেখানো হয়েছিল প্রভিশনে বর্তমান ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ, আসামকে। এই প্রস্তাব সরাসরি কংগ্রেস প্রত্যাখ্যান করেছিল, কারণ কংগ্রেস কখনোই দেশ ভাগের পক্ষে ছিল না। তারা ছিল একটা শক্তিশালী ভারতবর্ষ গড়ার লক্ষ্যে তাদের মত ছিল। তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই প্রস্তাব মুসলিম লীগ প্রথম অবস্থায় মেনে নিয়েছিল। হিন্দুত্ববাদী দলগুলি এই প্রস্তাব মেনে নিয়েছিল, কিন্তু বাংলা আর আসামকে নিয়ে যে প্রভিশন হয়েছিল সেই ভাগটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি মানেনি, কিংবা তার অনুগত যে দলবল তারা মানতে পারেনি। মুসলিম লীগ মেনে নিল, কংগ্রেস মানল না, শ্যামাপ্রসাদ মুখার্জির দল মানল, কিন্তু শুধু বাংলা প্রভিশনটাতে তাদের আপত্তি থাকলো। 1946 সালে যখন প্রস্তাব মানা হলো না, কংগ্রেস যখন মেনে নিল না, তখন মুসলিম লীগ বুঝতে পারলো যে একটি অখণ্ড ভারত হলে, শক্তিশালী কেন্দ্রীয় সরকার হলে তাদের অস্তিত্ব সংকটময় হবে, তাদের ক্ষমতা কমে যাবে। ওই জন্য তারা 1940 সালের লাহোর প্রস্তাবের যে দাবি, পাকিস্তান দাবি, সেটাকে সামনে আনলো। এবং সেটা কিভাবে করতে হবে? জিন্নাহ ঘোষণা করলেন দ্য অ্যাকশন ডে। এর কেন্দ্র হবে কোনটি? তখন কেন্দ্রে মুসলিম লীগের সরকার ক্ষমতায় আছে বাংলাতে, তাহলে কেন্দ্র হবে কলকাতা। জিন্নাহর অ্যাকশন ডে ঘোষণার মুহূর্তের সঙ্গে সঙ্গে মুসলিম জনতা হাতে লাঠি বাঁশ নিয়ে কলকাতার ময়দানের উদ্দেশ্যে রওনা দিল। আশেপাশের সমস্ত মুসলিম, বেশিরভাগ ছাত্র ছিল, তারা বাঁশ লাঠি হাতে নিয়ে এই জন্যই এসেছিল যে ওই ময়দানে যেতে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। এই কথাগুলি আমার নয়, এগুলি ইতিহাসবিদদের লিখে যাওয়া কথা। এবার তাদের সেই সম্ভাবনা সত্যিও হয়। হাওড়া ব্রিজে এবং টালা ব্রিজে হিন্দুপন্থী সংগঠনগুলি তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়, আর ওই বাধাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সহিংসতা, ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। প্রথমে মুসলিম পক্ষ বাঁশ লাঠি নিয়ে এসেছিল, কিন্তু কোনো ইতিহাসবিদ বলেনি যে প্রথমে মুসলিমরা সরাসরি আক্রমণ করেছিল কোনো হিন্দুদেরকে। কিন্তু এটা রাজনৈতিক, তাদের পাকিস্তান দাবিকে সার্থকতায় দেওয়ার জন্য, পাকিস্তানের দাবি পূরণ করার জন্য তারা প্রতিরোধ যাতে না আসে বাঁশ লাঠি নিয়ে বেরিয়েছিল ময়দানের উদ্দেশ্যে। ময়দানে জমায়েত হচ্ছিল। হাওড়া ব্রিজ এবং টালা ব্রিজে বাধাপ্রাপ্ত হলো, শুরু হলো সংঘর্ষ। আর এই হিন্দু সংগঠনগুলির যারা বাধা প্রদান করেছিল তাদের নেতৃত্ব দিয়েছিল গোপাল মুখোপাধ্যায়, যাকে গোপাল পাঠা নামে সবাই চেনে। ওখান থেকে শুরু হলো কলকাতা দাঙ্গা। এবার 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কেউ কোনো ইতিহাসবিদ লিখে গেছেন 16 তারিখ থেকে 21, কেউ লিখেছেন 16 থেকে 20 তারিখ আগস্ট মাসের 1946 সালে দাঙ্গা শুরু হয়েছিল। সেখানে সত্যিই কি একপাক্ষিক আক্রমণ ছিল, মুসলিমরা আক্রমণ করেছিল? তা কিন্তু একেবারেই নয়। ওই দাঙ্গায় ব্রিটিশ মিলিটারি, তৎকালীন ভারতের ব্রিটিশ যে মিলিটারি ছিল, তারা ব্রিটিশ সরকারের কাছে ইংল্যান্ডে একটা রিপোর্ট পাঠায়, 4 পেজের একটা রিপোর্ট। সেটি আপনারা দেখুন, স্ক্রিনশট করে নিয়ে আপনারা ট্রান্সলেট করে পড়তে পারবেন। সেখানে বলা হয়েছে 4 থেকে 4,500 মানুষ নিহত হয়েছিল। কিছু কিছু ইতিহাসবিদ লিখেছেন 7 থেকে 10,000। মুসলিম লীগের মতে সেই সংখ্যা ছিল 10 থেকে 15,000, প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মতে। কিন্তু সেখানে ব্রিটিশ মিলিটারির যে রিপোর্ট পাঠিয়েছিল ব্রিটিশ সরকারকে, সেই রিপোর্টে বলা হচ্ছে এই দাঙ্গায় 2500 থেকে 2800, যদি 4,000 ধরা হয় তাদের হিসাবে, 2500 থেকে 2800 মুসলিম নিহত হয়েছিল, 1500 থেকে 1800 হিন্দু নিহত হয়েছিল। তাহলে গোপাল পাঠা বাধা সৃষ্টি করলো, মুসলিমরা বাঁশ লাঠি নিল, অন্যায় করলো, তারপর দাঙ্গা শুরু হলো। কোনো দাঙ্গাই কাম্য নয়, বাঁশ লাঠি নিয়ে আক্রমণ করলো। তার পরিপ্রেক্ষিতে শান্ত বাংলায় স্বাধীনতা পরবর্তী শান্ত পশ্চিমবঙ্গে অশান্ত করার জন্য পশ্চিমবঙ্গকে বিবেকহীন অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাইলস লিখলেন। সেখানে টোটালটাই দেখানো হলো একটি ধর্মীয় সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তারা হিন্দুদের উপরে অত্যাচার করেছে। কিন্তু ইতিহাসবিদ তৎকালীন ব্রিটিশ মিলিটারি রিপোর্ট, ব্রিটিশ সরকারকে দেওয়া তাদের রিপোর্ট আপনারা দেখবেন, পড়বেন। তারপর 1947 সালে ইংরেজরা যেটা চাইছিল এবং মুসলিম লীগ চাইছিল, সেটার ভিত্তিতে দেশভাগ হলো, সূচনা হলো। দেশভাগের সময় কী হলো? নোয়াখালীতে দাঙ্গা হলো। সেই দাঙ্গায় 7 থেকে 15,000 মানুষ নিহত হয়েছিল। সেখানে নোয়াখালী দাঙ্গায় 4 থেকে 5,000 মুসলিম নিহত হয়েছিল এবং 7 থেকে 10,000 মতো হিন্দু নিহত হয়েছিল। একটা আশ্চর্যের বিষয়,
এখানে কোনো দলেরই, কোনো সম্প্রদায়েরই কোনো নেতা, তখনকার ক্ষমতাসীন তারা কেউ নিহত হয়নি। সব নিহত হয়েছিল শ্রমজীবী, গরিব, শিশু, নারী, যে সম্প্রদায়েরই হোক তারা নিহত হয়েছিল। দাঙ্গা কখনোই কাম্য নয়। নোয়াখালী দাঙ্গা অক্টোবর মাসে শুরু হয় 1947-এর প্রথম দিকে, দ্বিতীয় সপ্তাহে। আর নোয়াখালী দাঙ্গার ঠিক 2 সপ্তাহের মধ্যে বিহার দাঙ্গা শুরু হয়। বিহার দাঙ্গায় কী হলো, 20 থেকে 30,000 মানুষ নিহত হলো। সেই দাঙ্গায় 3 থেকে 4,000 হিন্দু মারা গিয়েছিল এবং 25 থেকে 30,000, ইতিহাসবিদদের রিপোর্ট অনুযায়ী 25 থেকে 30,000 মুসলিম নিহত হয়েছিল। বিবেক অগ্নিহোত্রী কলকাতা কিলিংকে, দ্য গ্রেট কলকাতা কিলিংকে একটা সম্প্রদায়ের উপর দোষারোপ করে সিনেমা তৈরি করলো। নোয়াখালী দাঙ্গাটা একটা সম্প্রদায়ের উপরে চাপিয়ে দিয়ে সিনেমাটা তৈরি করলো, কিন্তু বিহার দাঙ্গাটার কথা কোথাও উল্লেখ করলো না। শুধু বিহার দাঙ্গা নয়, তারপর হয়েছিল অমৃতসর, টোটাল পাঞ্জাব প্রদেশ, কিছু অংশ পাকিস্তানে, কিছু অংশ ভারতের মধ্যে, পাঞ্জাব প্রদেশে দাঙ্গা লাগলো। সেখানে হিন্দু, মুসলিম, শিখ সবাই সমান সমান নিহত হলো, একদম সমানে সমানে, কেউ বেশি কম না। যে যেখানে পেরেছে সেখানে মেরেছে। টোটাল স্বাধীনতা ভারত ভাগের সময় 5 থেকে 10 লক্ষ মানুষ নিহত হলো। কলকাতা দাঙ্গায় মুসলিম বেশি মরল, নোয়াখালী দাঙ্গায় হিন্দু বেশি মরল, বিহার দাঙ্গায় পুরোটাই, বেশিরভাগটাই মুসলিম মরল, পাঞ্জাবের অমৃতসর দাঙ্গায় পুরোটাই মুসলিম মরল, ওদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বালুচিস্তান, রাওয়ালপিন্ডি, লাহোর এইসব দিকে হিন্দুরা মরল। ইতিহাস যখন দেখাতে হবে তখন পুরো ইতিহাস দেখাতে হবে। শুধু একটা সম্প্রদায়কে দোষারোপ করে শান্ত বাংলাকে, সম্প্রীতির বাংলাকে অশান্ত করার চেষ্টা কেন করা হলো, কেন করা হবে? স্বাধীনতা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে কোনো দিন সাংবিধানিক সংকট, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কোনো কিছুই হয়নি। কিন্তু সিনেমাতে ট্রেলারে বলা হচ্ছে 80 বছর পরেও আমরা এখনও ভারতবর্ষের সংবিধানে এক, বাংলার সংবিধানে এক। অদ্ভুত এক পরিস্থিতি সিনেমাতে তৈরি করা হয়েছে একটা শ্রেণীকে উস্কানি দেওয়ার জন্য, বিভাজন তৈরি করার জন্য, সম্প্রীতির মধ্যে বিভাজন তৈরি করার জন্য, একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। আর আমি যে কথাগুলি বললাম সেগুলি একটিও আমার নিজের কথা না, সবগুলি ঐতিহাসিকই হিন্দু। তাদের রেফারেন্সগুলো আমি দিয়ে দিই। ঐতিহাসিক জয়া চ্যাটার্জি বই লিখেছেন বেঙ্গল ডিভাইডেড, ঐতিহাসিক সুগত বসু নেশন ইজ মাদার, সুমিত সরকার মডার্ন ইন্ডিয়া, আর ব্রিটিশ গভর্নমেন্টের রিপোর্ট অন কলকাতা রায়টস 1946, শচীন ব্যানার্জি ওয়ার্ক অন বেঙ্গল পার্টিশন। এই বইগুলি সবই হিন্দু ঐতিহাসিক। এদের লেখা বইগুলি দেখে, বইগুলি আপনারা পড়বেন, সাধারণ মানুষ পড়বেন, পড়ে সিনেমাটিকে বিবেচনা করবেন। আর আশা করি এই অপপ্রচারমূলক সিনেমা থেকে আপনারা দূরে থাকবেন। ইতিহাস ইতিহাসই থেকে যায়, ইতিহাসকে মুছে ফেলা যায় না। বিবেক অগ্নিহোত্রী কোথায় পেলেন ওই ইতিহাস? কোন ইতিহাস বই থেকে তথ্য সংগ্রহ করলেন? কোন ঐতিহাসিকের মতামত নিলেন? প্রোপাগান্ডা ছাড়া এই RSS এর দালালের কোনো কাজ নেই। কেরালা হিস্ট্রি করেছিল স্টোরি, কেরালাতে যে রাজনৈতিক দলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছিল, হেরেছে। কাশ্মীর ফাইলস করেছিল এই বিবেকহীন অগ্নিহোত্রী, কাশ্মীরে তারপরেও হেরেছে। যাদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টায় সিনেমা তৈরি করে, সেখানে অলরেডি 2টি জায়গায় হেরেছে। আবার তৈরি করেছে বেঙ্গল ফাইলস, মিথ্যা ইতিহাসের উপর ভিত্তি করে, শুধুমাত্র বিভাজনের ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে। পড়বেন আপনারা এই বইগুলি, জনসাধারণ হিন্দু ঐতিহাসিকদের লেখা বই পড়বেন। তখনকার ব্রিটিশ সরকারের রিপোর্ট, যা আমি আপনাদের দিয়ে দিয়েছি ভিডিওতে, জয়া চ্যাটার্জির বইয়ের 249 নম্বর পৃষ্ঠাটি পড়বেন। পাকিস্তান দাবি করা মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত, স্বাধীনতার শেষ পর্যন্ত ভারত ভাগের বিপক্ষে ছিলেন, অখণ্ড ভারত চেয়েছিলেন। তাকে দোষ দেন, ভারত ভাগ করেছে। জওহরলাল নেহরু যখন মুসলিম লীগ অনড়, চারিদিকে পাকিস্তানের দাবিতে দাঙ্গা হাঙ্গামা তৈরি হলো, কলকাতা রায়টস, নোয়াখালী দাঙ্গা, বিহার দাঙ্গা, মানুষের মধ্যে বিভাজন তৈরি হলো, তখন বাধ্য হয়ে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এরা মেনে নিতে বাধ্য হলেন যে এই দেশ আর এক রাখা সম্ভব নয়। বাধ্য হয়ে ভারত ভাগ মেনেছিলেন। আর যারা প্রথম থেকে বিভাজন করতে চেয়েছিল, ব্রিটিশ আর মুসলিম লীগ, তাদের সঙ্গে আপনাদের ওই শ্যামাপ্রসাদ মুখার্জি সরকারে থেকে মন্ত্রিত্ব নিয়েছিল, ফাইন্যান্স এবং এডুকেশন মিনিস্টারের পদ নিয়েছিল। দেশ ভাগের জন্য জওহরলাল নেহরু দায়ী, মহাত্মা গান্ধী দায়ী, কংগ্রেস দায়ী। আর যারা দেশ ভাগের
দাবি তুলল প্রথম, তাদের সঙ্গে সরকারে থাকলেন আপনাদের গোড়াপত্তনকারী দল, সে মন্ত্রিত্ব নিলেন। মুসলিম ঐতিহাসিকদের লেখা বইও আছে, সেটাতেও একই তথ্যই উঠে আছে। ইতিহাসবিদ যারা হয় তারা আপনার মতোই বিবেকহীন অগ্নিহোত্রী এদের মতো অন্ধভক্ত নয়। তারা প্রকৃত ইতিহাসটা বইতে লিখে রেখেছে, সে হিন্দু ঐতিহাসিক হোক আর মুসলিম ঐতিহাসিক হোক। তাই বলবো, অন্ধভক্তরা অন্ধের মতো সিনেমায় বিশ্বাস করবেন না, ইতিহাসগুলো পড়ুন, ইতিহাসগুলো জানুন। আজ এ পর্যন্তই স্ট্রং বাংলা নিউজে। দেখা হবে পরবর্তী এপিসোডে।